আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেল গোল্ডেন পিরিয়ড অফ এইচএসসিতে স্বাগতম। তো আজকে আমরা শুরু করব আমাদের পদার্থবিজ্ঞানের ফার্স্ট পেপারের নিউটনিয়ান বলবিদ্যা। তো আমরা এই চ্যাপ্টারটা এভাবে পড়ব যে প্রথমে আমরা বুট কোশ্চেনগুলো সলভ করব, দেন তারপর যে ইম্পর্টেন্ট সিকিউগুলো আছে সেগুলো সলভ করব। সো পর্যায়ক্রমিকভাবে এই চ্যাপ্টারটি আমরা এইভাবে কমপ্লিট করব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমার কোনো উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমরা একটা উদ্দীপক দেওয়া আছে এখানে, ঢাকা বোর্ড 2019-এর। উদ্দীপকে কি বলছে? একজন গাড়ির চালক গাড়ির চাকা খারাপ হলে তা পরিবর্তন করার জন্য জ্যাক স্ক্রুকে ঘোরানোর কোনো এক মুহূর্তে প্রযুক্ত বল কে এফ সমান 8i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ নিউটন এবং ঘূর্ণন অক্ষ হতে বলের ক্রিয়াবিন্দুর দূরত্ব আর ভেক্টর সমান i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ মিটার দ্বারা প্রকাশ করা হলো। মানে তোমার এটা বলছে যে একজন গাড়ি চালকের গাড়ির চাকা খারাপ হয়ে গেছে, তো সে কী করছে, জ্যাক স্ক্রু দিয়া সে তোমার গাড়ির চাকা খুলতেছে। যখন খুলতেছে তখন কোনো একটা মুহূর্তে তার প্রযুক্ত বল এফ সমান এটাই ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ নিউটন এবং বলটা যে প্রয়োগ করছে ঘূর্ণন অক্ষ, যেটা তোমার যেখানে ওই নাটটা থাকে ওইটা থেকে যেখানে সে বলটা প্রয়োগ করছে, জ্যাক স্ক্রু মনে করো যে এতটুকু লম্বা, মনে করো অনেক জ্যাক স্ক্রু আছে এতটুকু লম্বা, তো মনে করো এইটা যদি তোমার নাট হয় তো জ্যাক স্ক্রু দিয়ে বল প্রয়োগ করে এই দিক দিয়ে, মানে মনে করো বল প্রয়োগ করছে এই দিকে, তার মানে যে এই যে বল প্রয়োগ করছে এই বিন্দুতে, ঠিক আছে। তো জ্যাক স্ক্রু হচ্ছে এইটা, ঠিক আছে। তো এই যে মাঝখানের যে দূরত্বটা আছে, এই যে মাঝখানে যে দূরত্বটা আছে, এই মাঝখানে যে দূরত্বটা আছে সেটা কি, সেটা বলছি যে ক্রিয়াবিন্দুর দূরত্ব আর, এখানে আর মাঝখানে যে দূরত্বটা সেটা আর ভেক্টর দিয়ে দেওয়া আছে। তারপরে বলছে যে গাড়ির ভর 2000 কেজি, এবং ঘটনাস্থলে যে রাস্তা আছে ওই রাস্তার বাঁকের ব্যাসার্ধ 5 মিটার এবং রাস্তার প্রস্থ হচ্ছে 3 মিটার। তো এবং রাস্তার ঘর্ষণ বল 40 কেজি পার নিউটন। ওকে, তো এটা হলো আমার উদ্দীপক। তো এখন দেখো তোমার কতে কি বলছে যে দ্বন্দ্ব কি, আসলে এটা একটা সংজ্ঞা নিউটনিয়ান বলবিদ্যারই আছে। তারপরে দেখো খতে কি বলছে যে কোনো অক্ষের সাপেক্ষে একটি বস্তুর চক্রগতির ব্যাসার্ধ 0.9 মিটার বলতে কি বোঝায়। মানে একটা বস্তু, কোনো একটি অক্ষের সাপেক্ষে একটি বস্তুর চক্রগতির ব্যাসার্ধ 0.9 মিটার বলতে কি বোঝায়। তারপরে দেখো ঘ নম্বরে কী বলছে, ঘ নম্বরে বলছেন যে স্ক্রুকে ঘোরানোর সময় প্রযুক্ত টর্ক কত। তো স্ক্রুকে যখন ঘুরাইছে তখন প্রযুক্ত টর্কটা কত ছিল সেটা বের করতে বলছে। আর বড় কথা বলছে যে উদ্দীপকের রাস্তাটির ভেতরের প্রস্থ অপেক্ষা বাইরের প্রস্থ কত উঁচু হলে গাড়িটি সম্ভাব্য সর্বোচ্চ বেগে নিরাপদে বাঁক নিতে পারবে। তো আমাদের মূলত এই ছিল ঢাকা বোর্ড 2019-এর সৃজনশীল উদ্দীপক এবং প্রশ্ন। তো চলো এখন আমরা এটা সলভ করি। তো প্রথমে আমরা ক নাম্বারে আসি। ক নাম্বারে কি বলছে যে দ্বন্দ্ব কি। মনে করো এটা একটা বস্তু, এই বস্তুর মধ্যবিন্দু হচ্ছে এটা। তো বস্তুর এক পাশ দিয়ে এইদিকে একটা বল প্রয়োগ করা হচ্ছে এবং অপর পাশ দিয়ে এই দিকে একটা বল প্রয়োগ করা হচ্ছে। তো বলগুলা কি, দেখো বলগুলা বিপরীতমুখী এবং সমান্তরাল, ঠিক আছে। দেখো এটার দিক এবং এটা দিক ভিন্ন হলেও বলগুলা কি সমান্তরাল এবং কি বলগুলা পরস্পর সমান, ঠিক আছে। তার মানে তোমার দ্বন্দ্ব সংজ্ঞাটি কি হচ্ছে যে একটি বস্তুর দুটি বিভিন্ন বিন্দুতে সমান সমান্তরাল ও বিপরীতমুখী বলদ্বয়কে দ্বন্দ্ব বলা হয়। তার মানে আমরা ক সংজ্ঞাটা লিখতে পারি যে কোনো একটি বস্তুর
বিভিন্ন বিন্দুতে ক্রিয়াশীল সমান সমান্তরাল এবং বিপরীতমুখী বলদ্বয়কে আরেকটা নাম আছে দ্বন্দ্ব বলের জোড় বল বলা হয়। বলে তো এটা তোমার সংজ্ঞাটা কি, যে একটি বস্তুর বিভিন্ন বিন্দুতে ক্রিয়াশীল সমান সমান্তরাল এবং বিপরীতমুখী বলদ্বয়কে দ্বন্দ্ব বা জোড় বল বলা হয়। তো চিত্রটা জাস্ট এটা মাথায় রাখবা যে এটা একটা বস্তু, যেরকম এটা একটা বস্তু। সো এই বস্তুর এই দিক দিয়ে উপরের দিকে বল প্রয়োগ করা হচ্ছে এবং এই দিক দিয়ে সমান একটা বল নিচের দিকে প্রয়োগ করা হচ্ছে। তো বলগুলোর ধর্মটা কি দেখো, যে এটা কি বিপরীতমুখী, এটার দিক এদিকে, এটার দিক ভিন্ন দিকে, আর বলগুলা কি পরস্পর সমান এবং সমান্তরাল। সো এই তিনটা বৈশিষ্ট্য যদি তুমি মনে রাখতে পারো তাহলে এটার আনসার দিতে পারবে। যে কোনো একটি বস্তুর, মনে করো এটা একটা বস্তু, এই যে এটা এ, এটা যদি বি হয় তাহলে এ বি একটা বস্তু। যে কোনো একটি বস্তুর বিভিন্ন বিন্দুতে ক্রিয়াশীল সমান, তো এই বলটার মান যদি হয় তোমার 5 নিউটন, তো এটার মান হবে 5 নিউটন। তো ক্রিয়াশীল সমান সমান্তরাল এবং বিপরীতমুখী বলদ্বয়কে দ্বন্দ্ব বা জোড় বল বলা হয়। তো আশা করি বুঝতে পারছো। তারপর দেখো খতে কি বলছে, খতে বলছে যে কোনো একটি অক্ষের সাপেক্ষে একটি বস্তু চক্রবর্তীর ব্যাসার্ধ 0.9 মিটার বলতে কি বোঝায়। তো এখানে তোমার চক্রবর্তীর ব্যাসার্ধ বোঝার আগে তোমার জড়তার ভ্রামকটা বুঝতে হবে। তো জড়তার ভ্রামকটা কি দেখো, আমি তোমার একটু বুঝাই দিই। মনে করো এটা একটা সরল রেখা, এই সরল রেখা থেকে একটি নির্দিষ্ট দূরে একটা বস্তু আছে, নির্দিষ্ট দূরে একটা বস্তু। এখন জড়তার ভ্রামকের সংজ্ঞা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সরল রেখা থেকে কোনো দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণার লম্ব দূরত্বের বর্গ, প্রত্যেকটি কণার লম্ব দূরত্বের বর্গ এবং এদের প্রত্যেকের বর্গের গুণফলকে কি বলা হয়, জড়তার ভ্রামক বলা হয়। জড়তার ভ্রামক আমরা কীভাবে লিখি, জড়তার ভ্রামক I সমান m r স্কোয়ার। তো মানে হচ্ছে তোমার যে এটা যদি একটা বস্তু হয় তাহলে এই বস্তু, আর এটা হচ্ছে একটা সরল রেখা যদি হয়, তাহলে এই সরল রেখা থেকে এই বস্তুর প্রত্যেকটা কণার লম্ব, ঠিক আছে, লম্ব দূরত্ব, লম্ব বলতে কি যে এইভাবে প্রত্যেকটা কণার লম্ব দূরত্ব এবং এদের প্রত্যেকটি কণার ভরের লম্ব দূরত্বের বর্গ এবং প্রত্যেকটি কণার ভরের গুণফল হচ্ছে জড়তার ভ্রামক। আচ্ছা, আর চক্রবর্তীর ব্যাসার্ধটা কি হচ্ছে, চক্রবর্তীর ব্যাসার্ধ হচ্ছে যে দেখো এই সংজ্ঞার মধ্যে কি বলছে, সংজ্ঞার মধ্যে বলছে যে কোনো একটি সরল রেখা থেকে কোনো একটি দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণা, দেখো এখানে কোটি 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 হাজার হাজার কণা আছে, প্রত্যেকটি কণা লম্ব দূরত্বের বর্গ এবং ওই কণাগুলোর যে কণাগুলোর লম্ব দূরত্বের বর্গ নিচে ওই কণাগুলোর গুণফলের সমষ্টি, কণাগুলোর প্রত্যেকের ভরের গুণফলের সমষ্টি হচ্ছে জড়তার ভ্রামক। তো এখন আরেকটা চিত্র দেখো, মনে করো এটা একটা বস্তু, এটার মধ্যবিন্দু হচ্ছে এটা। তো চক্রবর্তীর ব্যাসার্ধ হচ্ছে যে আমরা সমগ্র বস্তুর জড়তার ভ্রামক যদি আমরা বের করি এবং সমগ্র বস্তুটা এই বিন্দুতে কেন্দ্রীভূত আছে, সমগ্র বস্তুটা এই বিন্দুতে কেন্দ্রীভূত আছে ধরে, যদি তার এই কেন্দ্রীভূত আছে ধরে জড়তার ভ্রামক বের করি এবং এই দুইটা যদি পরস্পর সমান হয় তাহলে সেটি হচ্ছে চক্রবর্তীর ব্যাসার্ধ। আচ্ছা, তার মানে
এই একটা সরলরেখা থেকে আমরা এই পুরো বস্তুর জড়তার ভ্রামক বের করব। বের করার পরে যে মানটা হবে, দেন এই পুরো বস্তুটাই এই বিন্দুতে জাস্ট একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে ধরে তারপর যে জড়তার ভ্রামকটা বের করি, এবং এই জড়তার ভ্রামকটা যদি পুরো বস্তু জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে এই যে নির্দিষ্ট অক্ষ আছে, এই নির্দিষ্ট অক্ষ থেকে এই পুরোটা দূরত্বকে বলা হয় চক্রবর্তীর ব্যাসার্ধ। ঠিক আছে, তার মানে চক্রবর্তীর ব্যাসার্ধটা আসলে কি? চক্রবর্তীর ব্যাসার্ধ হচ্ছে যে তোমার জড়তার ভ্রামক, যখন জড়তার ভ্রামকের সংজ্ঞায় বলছে যে একটি নির্দিষ্ট সরলরেখা থেকে কোনো একটি দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণা, এখানে কণা হাজার কোটি কোটি থাকতে পারে, প্রত্যেকটি কণা লম্ব দূরত্বের বর্গ এবং এদের কণাগুলোর ভরের গুণফলকে কি বলা হয়? জড়তার ভ্রামক। আর চক্রবর্তীর ব্যাসার্ধ হচ্ছে এটা, যে তোমার প্রত্যেকটি কণার জড়তার ভ্রামক বের করব, এবং ওই সমগ্র বস্তুটা একটি বিন্দুতে কেন্দ্রীভূত আছে ধরে যদি আমরা জড়তার ভ্রামক বের করি, তাহলে ওই জড়তার ভ্রামক যদি সমগ্র বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে তোমার এই যে অক্ষ থেকে যে লম্ব দূরত্বটা আছে, এই অক্ষ থেকে যে বিন্দুতে কেন্দ্রীভূত আছে, ওই বিন্দুটা আমরা ধরছি, এটার যে দূরত্বটা আছে, এই দূরত্বটা হচ্ছে চক্রবর্তীর ব্যাসার্ধ। তার মানে এখন আমরা বলতে পারবো যে কোনো অক্ষের সাপেক্ষে একটি বস্তু চক্রবর্তীর ব্যাসার্ধ 0.9 মিটার বলতে কি বোঝায়? আসলে কোনো একটি অক্ষের সাপেক্ষে একটি বস্তু চক্রবর্তীর ব্যাসার্ধ 0.9 মিটার বলতে বোঝায় যে 0.9 মিটার দূরে একটি বস্তু সমগ্র ভর পুঞ্জীভূত আছে ধরে বস্তুটির জড়তার ভ্রামক বের করলে সমগ্র বস্তুটির জড়তার ভ্রামক পাওয়া যাবে। আচ্ছা, কোনো অক্ষের সাপেক্ষে একটি বস্তুর চক্রবর্তীর ব্যাসার্ধ 0.9 মিটার বলতে বোঝায় যে 0.9 মিটার। আচ্ছা, এই পুরোটা হচ্ছে 0.9। ওকে, তো 0.9 মিটার। তো 0.9 মিটার দূরে একটি বিন্দুতে বস্তুটির সমগ্র ভর পুঞ্জীভূত আছে ধরে বস্তুটির জড়তার ভ্রামক যদি বের করি, তাহলে আমরা পুরো বস্তুটার জড়তার ভ্রামক বের হয়ে যাবে। তো এটাই আমার বোঝাই। ঠিক আছে, তো এটা আমরা দাঁড়াও এখন লিখে দিই। কোনো অক্ষের সাপেক্ষে একটি বস্তুর জড়তার চক্রবর্তীর ব্যাসার্ধ 0.9 মিটার বলতে বোঝায় যে 0.9 মিটার দূরে একটি বিন্দুতে সমগ্র বস্তুর ভর পুঞ্জীভূত আছে ধরে জড়তার ভ্রামক বের করলেই সমগ্র বস্তুর জড়তার ভ্রামক পাওয়া যাবে। তার মানে খ নম্বর প্রশ্নের আনসার হচ্ছে এটাই, মানে কোনো একটি অক্ষের সাপেক্ষে একটি বস্তু চক্রবর্তীর ব্যাসার্ধ 0.9 মিটার বলতে বোঝায় যে 0.9 মিটার দূরে একটি বিন্দুতে সমগ্র বস্তুর ভর পুঞ্জীভূত আছে ধরে জড়তার ভ্রামক হিসাব করলে সমগ্র বস্তুর জড়তার ভ্রামক পাওয়া যাবে। সো আশা করি খ নাম্বারটা বুঝতে পেরেছো।
এখন দেখো টর্ক, গ নাম্বার কি বলছে, স্ক্রু ঘুরানোর সময় প্রযুক্ত টর্ক কত। ওকে, স্ক্রু ঘুরানোর সময়, আচ্ছা স্ক্রু ঘুরানোর সময় আমরা কি পাইছি, যে কোনো একটি মুহূর্তে বল পাইছি আমরা এফ সমান একটা এত নিউটন, এবং কি পাইছি ওই বল ঘূর্ণন অক্ষ হতে বলের ক্রিয়াবিন্দু দূরত্ব পাইছি এটা। তো আমরা দেখি যে দেওয়া আছে কি প্রযুক্ত বল এফ ভেক্টর কি দেওয়া আছে, 8i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ নিউটন, এবং কি দেওয়া আছে ক্রিয়াবিন্দুর দূরত্ব। ক্রিয়াবিন্দুর দূরত্ব কত দেওয়া আছে, আর ভেক্টর সমান i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ মিটার। আচ্ছা, তো এখন আমার কি বলছে যে সুতরাং প্রযুক্ত টর্ক কত, টর্ক টাউ সমান সমান হোয়াট, যে আমরা জানি টর্ক মানে টাউ সমান আর ক্রস এফ। ওকে, তো টর্কের যে সংজ্ঞা আছে, টর্কের সংজ্ঞা থেকে এই সূত্রটা আমরা পাই। তো টর্কের সংজ্ঞার মধ্যে কি বলছে, কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে টর্ক বলে। মানে টর্কের সংজ্ঞা কি বলছে, কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে ওই বিন্দু বা অক্ষের সাপেক্ষে কণাটির উপর প্রযুক্ত টর্ক বলে। তো টর্কের সংজ্ঞা সূত্র হচ্ছে এটা। তো এই সূত্রটা তোমরা অবশ্যই মুখস্থ রাখবা, ঠিক আছে। টাউ সমান আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। তো এখন দেখো আমরা লিখতে পারি এখন ভেক্টর ক্রস গুণফল করব, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ আর 1 1 মাইনাস 1 8 5 মাইনাস 3। আচ্ছা, কী করে হয়েছে দেখো, ভেক্টর গুণফলের নিয়ম হচ্ছে যে প্রথমে আমরা i j k লিখব, তারপরে প্রথমে এখানে কি আছে আর, তো আর এর যে মান দেওয়া আছে i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ, এর যে সহগগুলো আছে সহগগুলো আমরা লিখব। তো i ক্যাপের সহগ হচ্ছে 1 প্লাস 1, j ক্যাপের সহগ হচ্ছে প্লাস 1 এবং k ক্যাপের সহগ হচ্ছে মাইনাস 1। তারপরে লিখলাম 1 1 1 1 মাইনাস 1, আর i টাইয়ের নিচে লিখবো, জেডটা জেড নিচে লিখবো, কেটা কের নিচে লিখবো। তারপর কি আছে এফ ভেক্টর। তো এফ ভেক্টরের যে মান দেওয়া আছে যে প্লাস 8i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ নিউটন। তো i j k ক্যাপের যে সহগগুলো আছে সেটা আমরা i j k এর নিচে লিখবো। আচ্ছা, তারপরে দেখো এখন আমরা গুণ করব। প্রথমে লিখবো i ক্যাপ, কিন্তু যখন i ক্যাপ নিব তখন এই বরাবর সারি এবং এই বরাবর কলাম বাদ যাবে, তাহলে থাকতেছে কি -3, একটা মাইনাস, এটা সূত্রের মাইনাস, 5 একে 5 -5, তো মাইনাসে মাইনাস হবে +5 মাইনাস সূত্রের মাইনাস j ক্যাপ ইন্টু, এখন যখন j ক্যাপ নিছি তখন এই j ক্যাপ বরাবর এবং এই বরাবর বাদ যাবে, তাহলে থাকবে এই -3 1 মাইনাস 3 একে 3 সূত্রের মাইনাস 8 একে 8, ঠিক আছে, মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে +8, দেন এটা হচ্ছে প্লাস সূত্রের প্লাস কি কে ক্যাপ সমান কি, তো যখন কে ক্যাপ নিব তখন এই বরাবর
সারি এবং এই বরাবর কলাম বাদ যাবে। তাহলে থাকতেছে কি 5 একে 5 মাইনাস 8 একে 8। ওকে, তো এখন দেখো কী হয়। তবে এখানে দাগটা একটু সংশোধন হবে, এখানে হবে প্লাস -5 ওকে, এখানে -5 যদি হয়, এখানে -5 তাহলে এখানে হবে মাইনাস। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন গুণ করি। আই ক্যাপ নিব, এই বরাবর কলাম সারি বাদ যাবে। তাহলে এখানে থাকবে কি -5 একে 5 তাহলে এখানে কি থাকবে যে -5 একে 5, এটা হচ্ছে সূত্রে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 5 মাইনাস জে ক্যাপ, সূত্রে জে ক্যাপ ইন্টু, এখন এটা বাদ যাবে, এই সারিটা বাদ যাবে। এই সারিটা যদি বাদ যায় তাহলে থাকতেছে এখানে -5 একে 5, সূত্রের মাইনাস, -8 একে 8, -8 মাইনাস মাইনাসে প্লাস 8 প্লাস সূত্রে প্লাস কে ক্যাপ সমান কী হবে, কে ক্যাপ সমান হবে তোমার, দেখো এখন এই সারিটা বাদ যায়, তাহলে কি 5 একে 5 মাইনাস 8 একে 8। তাহলে দেখো এখন কি হচ্ছে তোমার, এখানে i ইন্টু 0 হয়ে যাচ্ছে, মাইনাস এখানে 8 থেকে যদি 5 যায় তাহলে থাকে +3, তাহলে এখানে এক চিহ্ন আছে মাইনাস, তাহলে -3 জে ক্যাপ। আর এখানে দেখো যে তোমার -8 থেকে যদি 5 যায় তাহলে থাকতেছে -3, আর আগের চিহ্ন কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে -3 কে ক্যাপ। ওকে, তাহলে আলটিমেটলি হচ্ছে এখানে -3 জে ক্যাপ -3 কে ক্যাপ। তাহলে দেখো এখন আমরা এর মানটা বের করে ফেলি। এর মানটা কত, এখন সুতরাং টর্কের মান মডুলাস অফ টাউ, সমান কী হবে, দেখো এখানে যে মানগুলো পাইছি, এখানে আই জে কে এগুলার সহগগুলো আছে, সহগগুলারে বর্গ করে যোগ করে দেব রুট ওভার। আচ্ছা দেখো -3 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার বর্গ করে কী করব আমরা, যোগ করে দেব। তাহলে দেখো কী হচ্ছে 9 + 9, তাহলে 9 দুগুণে 18, কীভাবে লেখা যায় 9 × 2। ওকে, তাহলে কী হচ্ছে দেখো 9-এর যদি আমরা বর্গমূল করি তাহলে কী হবে 3√2। তাহলে আমরা নির্ণয়ের মান কী পাচ্ছি, নির্ণয়ের টর্কের মান 3√2। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং প্রযুক্ত টর্কের মান 3√2। এটাই হলো তোমাদের আনসার। তো আশা করি বুঝতে পারছো। তো এই টর্কটা বের করার ক্ষেত্রে তোমার মেন যে বেসিকটা সেটা তোমার জানতে হবে, টাই সমান কত, আর ব্যাসার্ধ ভেক্টর ইনটু প্রযুক্ত বল। ওকে, তোমার এই দুইটা জানতে হবে, ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বল, এই দুটো যদি তুমি জানো তাহলে টাওয়ের মান মানে টর্কের মানটা বের করতে পারবা। তো তোমার টর্কের সূত্র, টর্কের যে সংজ্ঞা থেকে আমরা এই সূত্রটা পাই। টর্কের সংজ্ঞাতে কি বলছে, কোনো একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং কণাটির উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে ওই বিন্দু বা অক্ষের সাপেক্ষে কণাটির উপর প্রযুক্ত টর্ক বলা হয়। তো এটা হচ্ছে টর্কের একটা
বেসিক সূত্র। এই সূত্র যদি তুমি পারো মুখস্থ রাখো তাহলে তোমার এই ম্যাথটা করতে পারো। এরকম টাইপের যে ম্যাথগুলো আছে ভেক্টর দেওয়া থাকবে, এই ম্যাথগুলো তোমরা করতে পারবা। আচ্ছা, এখন দেখো বড় গতে আমার কি বলছে, বড় গতে বলছে যে উদ্দীপকের রাস্তাটি ভেতরে প্রস্থ অপেক্ষা বাইরের প্রস্থ কত উঁচু হলে গাড়িটি সম্ভাব্য সর্বোচ্চ বেগে নিরাপদে বাঁক নিতে পারবে। আমরা জানি কি, যখন রাস্তা বাঁক নেয় তখন ভেতরের অক্ষ থেকে বাইরের অক্ষটা একটু উঁচু থাকে, একটু কি থাকে, এইভাবে ঢালু আকারে উঁচু থাকে, যাতে গাড়ি যখন বাঁকটা নেবে তখন যেন তার দুর্ঘটনা পতিত না হয়। তো এখানে আমার কি কি তথ্য দেওয়া আছে একটি গাড়ির ভর দেওয়া আছে, তারপরে তোমার ঘটনাস্থলে রাস্তার বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে 5 মিটার এবং রাস্তার প্রস্থ দেওয়া আছে। এই রাস্তার প্রস্থ যে এইটা দেওয়া আছে কত, 3 মিটার। রাস্তার প্রস্থ দেওয়া আছে। রাস্তার ঘর্ষণ বল, এখানে রাস্তার ঘর্ষণ বল 4 কেজি পার নিউটন দেওয়া আছে। তো এখন আমাদের কি বলছে যে উদ্দীপকের রাস্তাটি ভেতরের প্রস্থ, মানে এই ভেতরের প্রস্থ থেকে বাইরের প্রস্থ, এই বাইরের প্রস্থটা কত উঁচু হলে গাড়ি নিরাপদে সর্বোচ্চ বেগে নিরাপদে বাঁক নিতে পারবে। তো এটাই আমাদের এখন বের করতে হবে। তো আগে দেখো আমরা যা তথ্য দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিই। যে দেওয়া আছে গাড়ির ভর m সমান 2000 কেজি, রাস্তার বাঁকের ব্যাসার্ধ কত, r সমান 5 মিটার, এবং রাস্তার প্রস্থ d সমান 3 মিটার দেওয়া আছে, এবং ঘর্ষণ বল F কে কত দেওয়া আছে, 4 কেজি পার নিউটন। ওকে, তো এখন আমাদের যে গাড়িটির বেগটা বের করতে হবে। ঠিক আছে, গাড়িটি কত বেগে চলতেছে, সর্বোচ্চ বেগ। যদি আমি সর্বোচ্চ বেগ না জানি তাহলে তো আমি বুঝতে পারবো না যে গাড়িটি, মানে সর্বোচ্চ বেগের জন্য আমার এই এইচের মানটা কত হবে। সর্বোচ্চ বেগের জন্য আমার ভেতরের প্রস্থ অপেক্ষা বাইরের প্রস্থ কত উঁচু করতে হবে সেটা আমরা বুঝতে পারবো না। আমাদের গাড়ির সর্বোচ্চ বেগটা আগে বের করতে হবে। তাহলে দেখো এখানে সর্বোচ্চ বেগ কী করে বের করতে পারি, যে এখানে ঘর্ষণ বল দেওয়া আছে 4 কেজি পার নিউটন, মানে প্রতি কেজির জন্য কত নিউটন, 4 নিউটন করে। ঠিক আছে, তো এখন আমরা গাড়ির বল কত, 2000 কেজি। তো এখন 2000 কেজির জন্য গাড়ির ঘর্ষণ বল কত লিখি, সুতরাং মোট ঘর্ষণ বল ধরি এফ কে কত হবে, এফ কে ইন্টু এম, 4 ইন্টু গাড়ির বল কত 2000, 8000 নিউটন। তার মানে গাড়ির ঘর্ষণ বল কত পাচ্ছি আমরা, 8000 নিউটন। ঠিক আছে, এখানে দেওয়া আছে যে ঘর্ষণ বল তোমার 4 কেজি পার নিউটন। 4 কেজি পার নিউটন বলতে আমরা কী বুঝি, যে প্রত্যেকটা কেজির জন্য, প্রতি কেজির জন্য গাড়ির তোমার ঘর্ষণ বল হচ্ছে 4 নিউটন করে। তাহলে গাড়ির ভর হচ্ছে 2000 কেজি। তো 2000 কেজির জন্য আমরা যদি সাধারণভাবে বুঝি ঐকিক নিয়মে, তাহলে 2000 কেজির জন্য গাড়ির ঘর্ষণ বল হবে কত, তোমার 2000 যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে হবে। ওকে, আচ্ছা, এখন আমাদের কি বের করতে হবে, যে তোমার গাড়িটির সর্বোচ্চ বেগ কত। সর্বোচ্চ বেগ আমাদের ফার্স্ট অফ অল বের করতে হবে, তারপরে আমরা গাড়িটির এইচটা বের করবো। আমাদের প্রথম কি বের করতে হবে, সর্বোচ্চ বেগটা কত, এটা আমার বের করতে হবে। সর্বোচ্চ বেগটা বের করার জন্য আমার কি করতে হবে, মনে করি যে গাড়িটি ব্যাংকিংবিহীন, মানে সরল রেখায় চলতেছে, তাহলে আমরা লিখতে পারি যে ব্যাংকিং
ব্যাংকিংবিহীন রাস্তার ক্ষেত্রে কি হবে তোমার, যে এখানে এফ কেটা আছে, এটা কি দিবে, কেন্দ্রমুখী বলের যোগান দিবে। এখানে যে ঘর্ষণ বলটা আছে সেই ঘর্ষণ বলটা কি করবে, এফসি দ্বারা কেন্দ্রমুখী বলের যোগান দেবে। তো এটা তোমার মাথায় রাখতে হবে, মনে করো এটা এক ধরনের সূত্রের মতো। তো ব্যাংকিংবিহীন রাস্তার ক্ষেত্রে কি করবে, যে তোমার ব্যাংকিংবিহীন রাস্তার ক্ষেত্রে ঘর্ষণ বলটা কি করবে, মোট ঘর্ষণ বলটা কি করবে, কেন্দ্রমুখী বলে যোগান দেবে। আচ্ছা, তা আমরা জানি কেন্দ্রমুখী বল সমান কত, আমরা জানি কেন্দ্রমুখী বল এফসি সমান mv²/r। আচ্ছা, এফসি সমান কি, কেন্দ্রমুখী বলটাই কি করবে, কেন্দ্রমুখী বলটা তোমার ঘর্ষণ বলের বা ঘর্ষণ বলটা কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তাহলে এফসি সমান এফকে, তাহলে এফসির জায়গাতে আমরা লিখতে পারি এফকে সমান mv²/r, বা mv² সমান FKR, বা b² সমান FKR/m। তো এখন আমরা মানগুলা বসায় দিই, মানগুলা বসায় দিলে আমরা গাড়ির সর্বোচ্চ বেগটা পেয়ে যাব। উপরে এই লাইনটা লিখি, b² সমান FK/r ইন্টু m। এখানে FK এর মান কত আমরা পাইছি, 8000, ইন্টু r, ব্যাসার্ধের মান কত, ব্যাসার্ধের মান দেওয়া আছে 5 মিটার, এবং ভরের মান কত দেওয়া আছে, গাড়ির ভর কত, গাড়ির ভর হচ্ছে 2000 কেজি। এখন এটা ক্যালকুলেশন করলে আসবে কত, দেখো 0 0 0, এটা কাটি, 2 4 4 5 কত, 20। ওকে, তাহলে 20 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, যেহেতু এখানে স্কোয়ার আছে, আমরা জানি কি তোমার ব্যাগের একক কি, মিটার পার সেকেন্ড, তো এখানে স্কোয়ার আছে, তাহলে মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা কি পাইছি, আমরা এখন গাড়ির সর্বোচ্চ বেগটা পেয়ে গেছি, আচ্ছা, এখন আমরা মনে করি, ধরি রাস্তার যে ব্যাংকিং কোণটা আছে, ব্যাংকিং কোণ থিটা, এবং রাস্তার উচ্চতা এইচ, ঠিক আছে। তার মানে দেখো এটা যদি রাস্তা হয়, তো এটা হচ্ছে ব্যাংকিং কোণ, আর এটা হচ্ছে এইচ, মানে রাস্তার উচ্চতা, রাস্তার ভেতরের প্রস্থ থেকে বাইরের প্রস্থ যে উচ্চতাটা আছে সেটা ধরছি এইচ, এবং তার মধ্যবর্তী কোণটা কত, থিটা ধরছি। তো এখন আমরা জানি কি, আচ্ছা, এটা থেকে আমরা কি পাই, দেখো এই চিত্র থেকে আমরা পাচ্ছি যে, আমরা জানি এখানে সাইন থিটা সমান কি পাই, দেখো সাইন থিটা সমান কি, লম্ব ভাই অতিভুজ, এখানে লম্ব কত, এইচ, অতিভুজ কত, এখানে অতিভুজ সমান এখানে ডি, ঠিক আছে, আমরা প্রস্থ ধরছিলাম ডি সমান 3 মিটার, তো প্রস্থটা কত, ডি, তারপরে সাইন থিটা সমান এটা পাচ্ছি। তো আমাদের আরেকটা মাথায় রাখতে হবে, যে থিটা যদি ক্ষুদ্রাতে ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা সমান টেন থিটা হয়, থিটা যদি ক্ষুদ্রাতে ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা সমান কি হবে, টেন থিটা। তাহলে লিখি, থিটা অত্যন্ত ক্ষুদ্র হলে
টেন থিটা সমান কী হয় সাইন থিটা। থিটা অত্যন্ত ক্ষুদ্র হলে কী হয় টেন থিটা সমান সাইন থিটা। আচ্ছা আমরা টেন থিটা সমান ব্যাংকিং কোণের ক্ষেত্রে টেন থিটা সমান কী জানি? টেন থিটা সমান একটা সূত্র আছে, ওই সূত্রটা হচ্ছে বি স্কোয়ার বাই আর জি। তো দেখো এটা আমরা একটু উপরে লিখি। আচ্ছা এখানে বি স্কোয়ারের মানটা কত পাইছি 20 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার লিখে রাখলাম। আচ্ছা দেখো আমরা জানি কি টেন থিটা ব্যাংকিং কোণের ক্ষেত্রে টেন থিটা হবে বি স্কোয়ার বাই আর জি, বি স্কোয়ার বাই আর জি, বি স্কোয়ার বাই আর। টেন থিটার সূত্র এটা একটা সূত্র, তোমার সূত্রটা অবশ্যই মাথায় রাখতে হবে। টেন থিটার সমান সমান কী জানি আমরা বি স্কোয়ার বাই আর জি। আচ্ছা এখন দেখো টেন থিটার সমান সমান কি সাইন থিটা। ওকে তাহলে সাইন থিটার সমান সমান কি এইচ বাই ডি। তাহলে আমরা লিখতে পারি না যে এইচ বাই ডি সমান বি স্কোয়ার বাই আর জি। তো কী করে হয়েছে দেখো যে টেন থিটা সমান কি এখানে সাইন থিটা, টেন থিটা সমান কি এখানে সাইন থিটা। সাইন থিটা সমান কি এইচ বাই ডি, তো এইচ বাই ডি সরাসরি এখানে লিখলাম। আচ্ছা এখন দেখো এখন যদি আমরা আর গুণ করি তাহলে কি হয় এইচ আর জি সমান বি স্কোয়ার বাই ডি, বি স্কোয়ার ইন্টু ডি। তাহলে আমার কোনটার মান লাগবে এইচের মান লাগবে, তো এইচটা এক পাশে রাখি। তাহলে এইচ সমান বি স্কোয়ার বাই ডি ইন্টু আর জি। এখন মানগুলো আমরা বসায় দিই তাহলে আনসারটা পেয়ে যাব। তাহলে দেখো বি স্কোয়ার মান কত পাইছি আমরা 20 ইন্টু ডির মান কত, রাস্তার প্রস্থ কত 3, আর এর মান কত আর রাস্তার ব্যাসার্ধ কত 5, জির মান কত 9.8। ওকে এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এটার মান আসবে তোমার 1.22 মিটার। তার মানে আমার যে এইচ এখানে যে এইচটা আছে এইচের মানটা কত 1.22। তার মানে রাস্তার ভেতরে প্রস্থ অপেক্ষা বাইরে যে প্রস্থটা থাকবে সেটা কি হবে, সেটা হবে 1.22 মিটার উঁচু। ওকে তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং রাস্তাটির প্রস্থ রাস্তাটির ভেতরে প্রস্থ অপেক্ষা বাহিরের প্রস্থ 1.22 মিটার উঁচু হলে গাড়িটি সম্ভাব্য সর্বোচ্চ বেগে বাঁক নিতে পারবে। তো এটাই হলো তোমাদের আনসার। তো এই ম্যাথটা করার জন্য আমাদের যে সূত্রগুলা মাথায় রাখতে হবে সেটা হলো যে কেন্দ্রমুখী বল, আর এখানে ঘর্ষণ বলটা কি করছে, ঘর্ষণ বলটা কেন্দ্রমুখী বলের যোগান দিছে। আর কেন্দ্রমুখী বল সমান কি, কেন্দ্রমুখী বল এফ সি সমান এম বি স্কোয়ার বাই আর, কেন্দ্রমুখী বল এফ সি সমান এম বি স্কোয়ার বাই আর। তো এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে। আর এটা রাখতে হবে যে এখানে ঘর্ষণ বলটা কি করছে, কেন্দ্রমুখী বলের যোগান দিছে। তো কেন্দ্রমুখী বল থেকে আমরা কি করতে পারি, এখানে বি স্কোয়ার মানটা বের করব। দেন বি স্কোয়ার মানটা বের করে আমরা এখানে একটা চিত্র আঁকবো। চিত্র থেকে আমরা কি পাইছি যে সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ মানগুলো আমরা বসাইছি। আর ব্যাংকিং কোণের ক্ষেত্রে আমরা কি জানি, ব্যাংকিং কোণের ক্ষেত্রে টেন থিটা সমান সমান বি স্কোয়ার বাই আর জি। তো এই সূত্রটা তোমার একদম মুখস্থ রাখতে হবে যে টেন থিটা সমান কি বি স্কোয়ার বাই আর জি। তো
tan θ সমান কি v²/rg। তো এই সূত্র অনুযায়ী আমরা অ্যাপ্লাই করছি, দেন তারপর অ্যান্সারটা পেয়ে গেছি। তো আজকের এই ভিডিওতে ঢাকা বোর্ড 2019-এর সকল সমস্যা সমাধান করে দিলাম। ক থেকে ক খ গ 4টা প্রশ্ন সলভ করে দিছি। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো। আল্লাহ হাফিজ।